আসসালামু আলাইকুম। আজকেও গল্প বলবো। জীবনের গল্প। তো আমাদের এমবিবিএস এ একজন ক্লাসমেট ছিলেন। নাম তার মহিউদ্দিন। তো আমাদের যারা অন্যান্য যারা ক্লাসমেট আছেন তারা হয়তো বলবেন যে না, মহিউদ্দিন নামে কোনো আমাদের ক্লাসমেট ছিল না। আসলেই মহিউদ্দিন নামে কোনো ক্লাসমেট ছিল না। তা আমি ইচ্ছা করেই এই ক্লাসমেটের নাম মহিউদ্দিন দিলাম। কারণ আমি তার নামটা এখানে হাইড করব। আহ, কেন হাইড করব সেটা আমার গল্প শেষে বুঝবেন যে কেন আমি তার আসল নাম নিয়ে একটা কাল্পনিক নাম দিলাম। মহিউদ্দিন নামে আসলে কোনো ক্লাসমেট ছিল না। ক্লাসমেট ছিল, যার কথা আমি বলবো তার নাম অন্য একটা ছিল, সেই নামটা আমি বলবো না। তো যারা আমার এই গল্প শুনছেন এবং মিডিয়া থেকে এই গল্পটা শুনবেন, তারা আবার আমি রিকোয়েস্ট করব, তারা গল্পের সাথে মিল করলেও ওই তার নামটা ওখানে ডিসক্লোজ করবেন না, প্রকাশ করবেন না। এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট। আর যদি প্রকাশ করেও ফেলেন, যে কোনো নামই দেন, আমি সেটা হাইড করে ফেলব এবং তাকে আমি আনফ্রেন্ড করে ফেলব। কারণ আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে তার নাম প্রকাশ করবেন না। আমি নিজেও প্রকাশ করছি না, আপনি করবেন কেন? তো যাই হোক, আমি সেই মহিউদ্দিনের গল্পটাই বলছি আর কি। মহিউদ্দিন আহ, আমাদের সাথে এমবিবিএস ভর্তি হয় সে 1979 সনে। 1979 সনে ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা এমবিবিএস ক্লাসে ভর্তি হই। তো আমাদের একটা ভর্তির সময় নম্বর ভিত্তিক মেধা তালিকাও ছিল। ওই মহিউদ্দিনের মেধা তালিকা কিন্তু খুব প্রথম দিকেই ছিল। খুব সম্ভব 20 জন বা 10 জনের মধ্যেই ছিল, আমার ঠিক মনে নাই। এরকম মেধাবী ছাত্র ছিল এই মহিউদ্দিন। তা মহিউদ্দিন স্বভাবত আমরা এক একজন এক এক দূর দূরান্ত থেকে একাত্র হয়েছি একটা মেডিকেল কলেজে। তখন 150 মতো আমরা ছাত্র ভর্তি হইতাম, বা 250 এরকম। তো আমার কাছে এই এই মহিউদ্দিনকে আপনই মনে হইতো, যেহেতু আমি যেরকম সরল সহজ গ্রামের ছেলে ছিলাম, আমার কাছে মনে হইতো মহিউদ্দিনও এরকম সহজ সরল গ্রামের ছেলেই হবে। তো কাজেই এই হিসাবে একটা সখ্যতা গড়ে ওঠে আর কি। কিন্তু আমি লক্ষ্য করলাম যে এই মহিউদ্দিন সে আমার মতো ক্লাসে সিনসিয়ার না। ক্লাসে রেগুলারলি আসে না, রেগুলারলি সে পরীক্ষা দেয় না, এরকম ইরেগুলার হয়ে যাচ্ছে এবং বন্ধুত্বের সাথে তেমন মিশে না। সে একটু উদাসীন উদাসীনই থাকে। তবে যখন যে কদিন সে ক্লাস করে সে মনোযোগ দিয়েই ক্লাস করে, আবার সে অনেক দিন সে অনুপস্থিত থাকে, এই ধরনের আর কি। কিন্তু আমাদের মেডিকেল কলেজের একটা নিয়ম ছিল বা নিয়ম আছে যে এই একবার ভর্তি হইলে সে কোনো কারণেই মেডিকেল কলেজ থেকে বহিষ্কার হবে না, যদি কোনো ফৌজদারি কোনো অন্যায় না করেন। কাজেই সে তো কোনো অন্যায় করে নাই, সে জাস্ট ক্লাসে উপস্থিত কম হয়, এইটাই তারই। কাজেই সে বহিষ্কৃত হয়নি। তা আমরা রেগুলারলি পরীক্ষা দিয়ে রেগুলারলি পড়ে পড়ে আমরা ভালো রেজাল্ট করে করে আমরা 5 বছরে আমরা এমবিবিএস পাশ করে ফেলেছি। কিন্তু এই মহিউদ্দিন আমাদের সাথে সে পাশ করতে পারে নাই। সে আমরা তাকে ওই ফার্স্ট ইয়ার থাকতেই আমরা আস্তে আস্তে ভুলে দিতে থাকি, যেহেতু ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড এইরকম। কাজেই মহিউদ্দিনকে আমাদের অনেক ক্লাসমেটরাই চিনে না। ও যেহেতু আমাদের সাথে তার সাথে বেশি আমাদের দেখা সাক্ষাৎ হতো না। কিন্তু যখন সে আসতো তার সাথে আমি কথা বলতাম, সে আমাকে
ভালোই ভালোবাসতো আর কি। আর যেহেতু আস্তে আস্তে আমরা সিনিয়র হইতে থাকি, ধরেন আমরা যখন থার্ড ইয়ারে পড়ি সে তখন ফার্স্ট ইয়ারে পড়ে এইরকম, তাহলে তারা জুনিয়র হয়ে গেল না? তো এই হিসাবে সে আমাদের আমাদেরকে তুমি না বলে, তুমি না ডেকে বা তুই না ডেকে যে আপনি ডাকতেন, যেহেতু সিনিয়র হয়ে গেছি, ক্লাসে সিনিয়র হয়ে গেছে, সেইটা জিনিসটা অনুভব করতো, অনুভব করে সে বুঝতে পারতো যে আমি তো জুনিয়র এরকম। তো আমাদেরকে ওই ভাই বলতো, সাদিক ভাই এরকম বলতো। তো যেহেতু সে ভাই বলে, তা আমি ওই রকম বলতাম মহি ভাই, মহি ভাই এরকম। সেই জন্য আমাদের সম্পর্কে ছিল ওই ভাই ভাই, ওই সেও ভাই বলে আমরাও ভাই বলে এইরকম। এটা ছিল আমার সাথে তার এই মহিউদ্দিনের সম্পর্ক। তা আমরা রেগুলারলি এমবিবিএস পাস করি, 5 বছরই কোনো সেশন জট হয় না। ধরুন 79 সনের শেষের দিকে ভর্তি হইলে 80 সন থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। জানুয়ারি থেকেই আমরা 85 সনের সেপ্টেম্বরে পাস করে ফেলছি, 5 বছরে পাস করে ফেলছি। পাস করে ইন্টার্নি সার্ভিস ট্রেনিং বলতো এখন, যেটাকে ইন্টার্নি বলা হয়, ওইটা শেষ করে আমরা চলে গেছি। তারপরে আর মহিউদ্দিনের সাথেও দেখা হয় না, অন্যান্য বন্ধুদের সাথেও অনেকেই দেখা হয় না। তা আমি সেই আবার মেডিকেল অফিসার হিসাবে সরকারিতে চাকরিতে যোগদান করি 1988 সনে জুলাই মাসে। আর উপজেলার ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্সে চাকরি করে লেকচারারশিপের রিক্রুটমেন্ট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে যোগদান করি 1992 সনে। এবং আমার আরেক ক্লাসমেট, সেও ওই আমাদের একই ডিপার্টমেন্টে, এই ধরেন প্যাথোলজি ডিপার্টমেন্টে আমরা যোগদান করি লেকচারার হিসাবে, দুইজন আমাদের একই বেসেরই। আমরা ছিলাম যে বেসের, উনি এই একই বেসেরই। এখন দেখি এই মহিউদ্দিন 4th ইয়ারে পড়ে, মানে আমাদের ছাত্র হইল সে। এটা হলো 92 সন, কিন্তু আমরা 4th ইয়ারের ছাত্র ছিলাম 84 সনে, আর সে এই 92 সনেও 4th ইয়ারের স্টুডেন্ট, আমাদের ক্লাসমেট। তা সে আমাদের দেখে একটু মনে হলো যে খুশি হলো আর কি, বোঝা গেল যে সে খুশি হলো কথায় বার্তায়, যে আমরা তার দুইজন টিচার তার লেকচারার হিসেবে আসছি। তো স্বভাবতই এমবিবিএসে কিন্তু যে পাশ করার এখতিয়ারটা টিচারের উপর থাকে বেশি। রিটেন পরীক্ষায় অনেকে পাশ করলেও ভাইভ বা প্র্যাকটিক্যালে তারা পাশ করতে পারে না, যদি টিচার ঠিকমতো নাম্বার না দেয়, ঠিকমতো পাশ না করায়। তাতে মনে হলো আমাদেরকে দুইজন ক্লাসমেট টিচার হিসেবে পেয়ে এই মহিউদ্দিন একটু খুশি হলো মনে মনে। তো আমরা একটু মানে একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম যে আমাদের ক্লাসমেট আমাদের ছাত্র হইলো, একটা কি একটা লজ্জার ব্যাপার। আমরা থাকতেই থাকতেই যদি সে পাশ করে ফেলতো, একটা মনের মধ্যে আমরা তৃপ্তি পেতাম। তারপরে কথা কি কাম, সে আমাদের পরীক্ষা দিল। আমরা লেকচারার হিসাবে প্র্যাকটিক্যাল, তারপরে এই খাতা দেখা, এগুলি আমরা কাজ করি আর কি, স্পটিং নেওয়া। আর প্রফেসররা করে কি ভাইবা নেয় আর কি। আর সাধারণত এই প্র্যাকটিক্যাল খাতাগুলো আমরাই দেখি। তো আমরা এই খাতা দেখলাম, মহিউদ্দিন পরীক্ষা দিল, মহিউদ্দিন ভাইবা দিল স্যারের কাছে, প্রফেসরের কাছে। প্রফেসররা পরীক্ষা নিয়ে সেটা সাধারণত এই প্র্যাকটিক্যাল খাতা যেগুলো আমরা দেখি, নাম্বার টাম্বার দেখলে দেখার কথা না, হঠাৎ করে দেখলাম আমাদের ডিপার্টমেন্টের হেড এই মহিউদ্দিনের খাতাটা চেক করেন। মহিউদ্দিনের খাতা চেক করে এই ওই আমি এবং আমার ওই বন্ধু যে নাম্বারটা দিছি, এই নাম্বারটা আবার রিভিউ করে কমাই দিলেন আর কি। তা আসলে ওই নাম্বার একটু বেশি দিয়েছিলাম কিনা আমার খেয়াল নাই, কিন্তু উনি যে এটা কমাই দিলেন এইটা আমার খেয়াল আছে। এটা কমাই দেওয়াতে একটু লজ্জিত হইলাম। মানে স্যার মনে করলেন যে আমাদের ক্লাসমেট দিকে হয়তো পাস করে দেওয়ার জন্য একটু নাম্বারটা বাড়াই দিছি আর কি। যাই হোক, একটু
ওইরকম বাড়াই দিছিলাম কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আহ, সেটা আমি জানি না ঠিক, কিন্তু এই কাজটা হইলো, স্যারে কমাই দিলেন আর কি। তো কি হইলো, এই উনি আবারও ফেল করলো। তারপরে আমি ওখানে আরো 1.5 বছর ছিলাম। ওই 1.5 বছরও সে পাস করতে পারলো না। আবার যতবার পরীক্ষা হয় সে পরীক্ষা দেয়, কিন্তু পাস করতে পারে না। আর পাস করবো কি, সে ক্লাস করে না তো আসলে। এরপরে আমরা দুইজনই এমফিল পড়ার জন্য আইপিজিএমআর, থেকে পিজি হাসপাতাল বলতো, এখন এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটা 1993 সনে আমরা দুজনই পড়তে গেলাম। মহিউদ্দিন রয়ে গেল ক্লাস, ওই পড়তেরই রয়ে গেল। তাহলে ফার্স্ট টাস কইরা আবার 2 বছর পরে আসলাম। 2 বছরের থেকে 2.5 বছর পরে আমাদের পোস্টিং হয়েছে। তা এসে দেখি যে আলহামদুলিল্লাহ মহিউদ্দিন পড়তিয়ার, মানে আমাদের সাবজেক্ট প্যাথোলজি, পাস করে ফেলছে। তো বেঁচে গেলাম যে মহিউদ্দিন আমাদের আর ছাত্র রইল না। এরপরে এই অনেক দিন গেছে, অনেক দিন গেছে। মাঝে মাঝে মহিউদ্দিনের সাথে দেখা হয়েছে, কোনো সময় বলতেছে এই গাইনি খারাপ হয়েছে, কোনো কোনো সময় মানে ফিফথ ইয়ারের যে সাবজেক্ট ছিল 3টা, সার্জারি, গাইনি, মেডিসিন, এরকম সে ক্লিয়ার না আর কি। তবে সার্জারিতে সে অনেক দিন পর্যন্ত আটকা ছিল। তারপরে মহিউদ্দিনের সাথে মাঝে মাঝে দেখা হইতো। আমি তখন পোস্ট গ্রাজুয়েট করা, আমার নিজের একটা ল্যাব আছে, তালুকদার প্যাথোলজি ল্যাব, আমি প্রতিষ্ঠা করছি। এমফিল পাস করে এসেই আমি এটা প্রতিষ্ঠা করছি 97 সনে। তো এইখানে মহিউদ্দিন আসতেন মাঝে মাঝে। তিনি দেখা যেতেন যে রুগী নিয়ে আসে। মহিউদ্দিন কিন্তু ডাক্তার হয়নি তখন, রুগী নিয়ে আসে। আবার তার সে দেখা যাচ্ছে গ্রামের যে রুগী, সেগুলা তার কাছে আসে। সে নিয়ে আমার কাছে আসে যে সাদিক ভাই, এই রুগীটা এই সমস্যা, কি কি পরীক্ষা করতে হবে। তা আমি জিজ্ঞাসাপাতি করে বলে যে এই পরীক্ষা করতে হবে। ওই পরীক্ষা করলে কইরা দেখা যায় সে চলে যায়। তার মানে আমার কাছে মনে হয় সে আর অন্য কোনো ডাক্তার দেখে নাই। সে কিন্তু ডাক্তার না, সে ওই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আর কি হিসাবে সে চলে যায়। আমার কাছে মনে হয় সেই প্র্যাকটিস করে দেয়, মনে হইতো আর কি। এত এটা নিয়ে জিজ্ঞাসা করতাম না, কি কি পরীক্ষা করতো লাগবে, এটা জিজ্ঞাসা করতো। এরপরে একদিন এইভাবে চললো। তো একদিন মিষ্টি নিয়ে আসতেছে, এইরকম মিষ্টি নিয়ে হাজির হয়েছে। তখন সন্ধ্যার সময় আমি প্র্যাকটিস করতেছি ল্যাবরেটরিতে। তো এই সময় খুশি হইয়া একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসছে। তো কি ভাই, আজকে একটু খুশি খুশি কেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এমবিবিএস পাস করেছি, ফাইনাল পাস করছি, সার্জারি কমপ্লিট। তো আমি তো থ মেরে নিলাম যে এই এতদিন পরে আমার দোস্ত বন্ধু এমবিবিএস পাশের সংবাদ দিয়েছে, আমি কি খুশি হবো নাকি আশ্চর্য হবো আর কি। তখন আমি বললাম, আশ্চর্য বললাম যে মহিউদ্দিন ভাই, এটা আপনার কত বছর হলো এমবিবিএস কোর্সটাতে পাস করলেন, কত বছরে পাস করলেন? তখন আমরা হিসাব করলাম যে 19 বছর লাগলো। আমাদের যে কোর্সটা পড়তে আমাদের 5 বছর লাগে, আপনারা জানেন এমবিবিএস কোর্স 5 বছর। আমার এই মহিউদ্দিন ভাই শেষ করলেন এই 19 বছর, সে 19তম বছরে এমবিবিএস পাস করলেন। তা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন কি কারণে আমি তার নামটা হাইড করলাম। অরিজিনাল নাম না কিন্তু মহিউদ্দিন, অন্য নাম। তো আর এরপর আরো বুঝবেন যে কেন নামটা হাইড করে রাখতেছি। এটা একটা সোশ্যাল, কি বলে এটাকে, কারণে আর কি, সামাজিক কারণে এই নামটা একটু হাইড করে রাখা দরকার। তারপরে মিষ্টি খাবো কি আর, তো বললাম যে ইচ্ছে আসছে, আপনি বলেন তো দেখি, যে এই যে একটা এমবিবিএস কোর্স আপনি কি জন্য দরকার ছিল এটা ধরে রাখতে, এটা আপনি অন্য কোর্সে যেতে পারতেন, তাতে তাড়াতাড়ি শেষ করে আপনি অনেক অনেক কিছু করতে পারতেন। এই 19 বছর কেন লাগলেন? এই পড়তেই হবে কেন এমবিবিএস? বহু লোক আছে এমবিবিএস পড়ে না, বাদ দেয়, ভর্তি হয়ে বাদ দেয়, ইঞ্জিনিয়ারিং চলে যায়। তা আপনি এই কাজটা করলেন কেন? এরা যুক্তি দেখান। তখন বলল
যে সাদিক ভাই, আপনি যখন প্রশ্নটা করছেন তা উত্তরটা দিই আমি, যে আমার জীবনের উদ্দেশ্য ছিল এই এমবিবিএস ডাক্তার হওয়া। আপনাদের যেমন ছিল, অনেকেরই ছিল, ছোটকাল থেকেই একটা স্বপ্ন ছিল লেখাপড়া করে আমি ডাক্তার হব। ডাক্তার হয়ে দুস্থ মানুষের সেবা করব, রোগীদের সেবা করব, গরিবদের বিনা চিকিৎসা এরকম যা বলে আর কি সেইগুলি বললেন। তা আমার কাজে আমি কোর্সটা ছেড়ে দিই নেই। কোর্সটা আমি ছেড়ে দিই নেই। আমার এটা এমবিবিএস পাস করব, এটা আমার দৃঢ় ছিল আর কি, প্রতিজ্ঞা ছিল। সেই ১৯ বছর লাগলেও আমি আজকে পাস করলাম। আমার এই স্বপ্ন পূরণ হয়েছে, আজকে আমি খুশি। এই তো আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। এটা তা আসলেই তো তার স্বপ্ন পূরণ হলো। তা আমি বললাম স্বপ্ন পূরণ হলো, কিন্তু আপনি এই যে ১৯ বছর লাগালেন কেন? আগেই পড়ে শেষ করতেন আর কি। তাতে আপনি অনেক আগে থেকেই আমাদের মতো এই প্র্যাকটিস করতে পারতেন, প্রাইভেট চাকরি করতে পারতেন। আমি এখানে যে চাকরি পাওয়ার আগে প্রাইভেট প্র্যাকটিস করতে প্রাইভেট চাকরি করছি, সরকারি চাকরি করলাম, সরকারি চাকরি করে ভালো একটা পজিশনে আছি। তা আমার মেধা, আপনার মেধা তো আমার মেধার আগে ছিল, তা আপনিও তো পারতেন। ঠিক বলেছেন, মেধা আমার কম না, কিন্তু আপনি তো আরো অন্য ইতিহাস জানেন না। যে কি ইতিহাস? যে আমরা একসাথে ৪ জন পড়তেছিলাম। আমি সবার বড়, আমার ছোট ২ ভাই ১ বোন। আমরা একই সাথে পড়তেছিলাম। তাদের মেধা আমার চেয়ে ভালো। কিন্তু তাদের একসাথে এই ৪ জন পড়ার খরচের সামর্থ্য আমাদের নাই। তাইলে আমি বড় ভাই হিসাবে আমি দায়িত্ব নিছি যে আমার এই ৩ ভাই জনকে আমার দায়িত্ব নিছি যে তাদের আমি পড়াবই এবং তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। তো এইটা আমার ইচ্ছা ছিল। এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য ইচ্ছা, এটা আমার প্রবল ইচ্ছা ছিল। আমার ভাইদেরকে আমি তুলবো আর কি, বোনদেরকেও তুলবো। তাতে আপনি কি ভাবে তুললেন? বললো যে আমি ফার্স্ট ইয়ার থেকেই লক্ষ্য করেন যে আমি ঠিক মতো ক্লাস করিনি, মাঝে মাঝে আসছি, মাঝে মাসে। তখন আমি বিজনেস শুরু করেছি। আমি কিসের বিজনেস করছি আমি তো এটা বুঝতেছি না। তো বললো যে আমি এই ময়মনসিংহ থেকে ধান ধান ক্রয় করে ট্রাকে ট্রাকে ট্রাক আমি কুমিল্লায় বিক্রি করতাম, নিয়ে ট্রাক ভর্তি করে। এটাতে লাভ হইতো আর কি, প্রচুর লাভ হইতো। ময়মনসিংহের ধানের দাম কম, কুমিল্লায় বেশি, একই দাম। তো এইটা চালান দিতে গিয়ে আমার ২-১ দিন সপ্তাহে বা ২-৩ দিন আমার ক্লাস করতে পারতাম না। এই যে লাভ হইতো, এই লাভের টাকা দিয়ে আমি এই আমার এই ভাই বোনদেরকে পড়ার খরচ দিতাম। তাদের তাদের তারা ওই টিউটরের কাছে পড়তে হয় নাই। মানে কি বলতেছে, তাদের ই করতে হয় নাই, মানে টিউশনি করে পড়তে হয় নাই। তাদের যাতে পড়া ডিস্টার্ব না হয়, টাকা পয়সা আমিই দিছি। সমস্ত টাকা আমি দিছি। তাতে তারা ভালো রেজাল্ট করছে। রেজাল্ট করে তারা এই ৩ জনই গেজেটেড অফিসার হইছে। হ্যাঁ, আমার সাবজেক্টগুলো মনে নাই। তারা বিসিএস করে তারা গেজেটেড অফিসার হইছে এবং তারা গেজেটেড অফিসার বিয়ে করছে কিনা তা আমার মনে নাই। ওটা হয়তো বলছিল, খেয়াল নাই। তারা এস্টাবলিশ, তারা আমার চেয়ে ভালো এস্টাবলিশ। কিন্তু আমার তৃপ্তি যে আমার যে ওটাও স্বপ্ন ছিল, ছোট ভাই বোনদেরকে আমি মানুষ করব। এটা আমি করেছি। তে তাতে ওইটা করতে গিয়া আমার যে হইছে, পড়া ক্ষতি হইছে। কিন্তু ক্ষতি হইলেও তো আমি তো এমবিবিএস পাস করছি, মানে কি দেরিতে হইলেও তো পাস করছি। আমি আজকে পাস করলাম, আমার এটা তৃপ্তি যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এমবিবিএস পাস করছি, আমার ভাই বোনেরও গেজেটেড অফিসার আছে, এস্টাবলিশড। এখন আরেকটা কথা আপনি বলছেন যে আপনি রেগুলার পাস করে প্র্যাকটিস করছেন, সরকারি চাকরি করছেন, আপনার ইনকাম করছেন। এটা আমার কথা বললো যে আপনি করছি, আপনারা করছেন, কিন্তু এ আপনারা কি টাকা পয়সা ইনকাম করছেন?
তার চেয়ে ঢের ইনকাম আমি বেশি করছি এবং অনেক আগের থেকেই করি। আমরা তো 85 সনের পরে থেকে শুরু করছেন। আমি এই 5 বছর আগে থেকেই শুরু করছি ইনকাম করা। এবং আমার ধারণা যে আপনাদের চেয়েও টাকা ইনকাম আমি বেশি করছি। কিভাবে? এই ধানের ব্যবসা কইরা এই ব্যবসা অন্য কোনো ব্যবসা না। ধানের ব্যবসা কইরাই আমি এই টাকা ইনকাম করে ফেলেছি। তাইলে আমার টাকা ইনকামও করা হয়ে গেছে, ভাই-বোনও মানুষ করা হয়ে গেছে, এমবিবিএস হওয়ার স্বপ্ন আমার পূরণ হয়েছে। এইটা বলার পরে হা করে গেলাম আরকি। তারপরে আমি মিষ্টি খেলাম। তো দোয়া করুন আমি এখনকার থেকে আমি এই এমবিবিএস প্র্যাকটিস করব। আমার একটা চেম্বার নিয়ে দেন। আমাদের আশেপাশে বলব আরকি। তা আমি আর ওই তারপরে ঘটনা খুব একটা আমার মনে নেই কি হইছে। তো এরপরে দেখলাম উনি প্র্যাকটিস করেন। আমি যে এলাকায় প্র্যাকটিস করি ওই এলাকায় এবং মাঝে, মাঝে উনি রুগীটাকে নিয়ে আমার কাছে আসেন। যে এই রুগীর কি পরীক্ষা লাগবে? মাঝে, মাঝে আসেন আরকি। তা আমি বলে দেই এটার এই পরীক্ষা করেন। পরে চিকিৎসা হয়তো সেইটাই আরকি এরকম। তাতে বেশিরভাগই দেখা যায় চর্ম ও যৌন রোগের চিকিৎসা উনি বেশি করেন আরকি। ওই ধরনের রুগীও তার কাছে আসে। তো যাই হোক এইভাবে গেল। তা আমি উনি প্র্যাকটিস করেন একটা ইয়েতে, একটা হাসপাতালে প্র্যাকটিস করেন। ওই হাসপাতালের মালিক হইলো আমাদের আমার আমার নাম যেরকম সাদিকুল ইসলাম তালুকদার। তার নামে তালুকদার নাই, তবে তার নাম সাদিকুল ইসলাম। সে আমার স্টুডেন্ট ছিল একসময়, সে ডাক্তার। তো সে এ তার নামে সাদিকুল নাই, ইসলামিয়া হাসপাতাল নামে একটা হাসপাতাল করছে। তো ওইখানে সে বসে, বসে প্র্যাকটিস করে। ওই হাসপাতালে বসে, বসে। তে এটা আমি জানি আরকি। তো আমি ২০০৮ সনে আমি বদলি হইয়া চলে যাই ইয়েতে, দিনাজপুর মেডিকেল কলেজে। তো ওখানে পুরাপুরি ৮ বছর, মনে করেন ১৫ সনের শেষ পর্যন্ত ছিলাম। এই ১৫ সনের দিকে একটা ফোন আসলো বিকেলবেলা। তখন আমি খুব ব্যস্ত ছিলাম। ওই সময় ফোনে বলতেছে যে, "আপনি কে বলছেন?" বলে যে, এই যে আপনাদের ওই ইয়ে মহিউদ্দিন মারা গেছেন। আপনাদের মহিউদ্দিন মারা গেছেন। আ হাসপাতালে আসেন।" তো আমি বলছি এই বলে সে লাইনটা কেটে দিল মনে হলো আরকি। তা আমি চিন্তা করলাম যে মহিউদ্দিন মারা গেছে। তো আমি দিনাজপুর বিকালবেলা বা সন্ধ্যাবেলা আমি এখন আর কি করব হাসপাতালে? এটাকে আর করলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইরা আল্লাহ মহিউদ্দিনের আত্মাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার একটু দুঃখ লাগলো সেই মহিউদ্দিন মারা গেছে। আমি এই সরকারি চাকরি করি, অনেক দূরে থাকি। আমার কি করণীয় আছে মহিউদ্দিনের মৃত্যুতে আমি যাবো আরকি। এই বলে মনে সান্ত্বনা দিয়ে আমি শেষ করছি। আমার ক্লাসমেট, যে ক্লাসমেট ১৯ বছরে এমবিবিএস পাস করলে এত কষ্ট করে এত ঘটনাবহুল জীবন তার, সেভাবে মারা গেল আর আমি সেখানে নাই। এই মহিউদ্দিনের জন্য আমি অনেকবার দোয়া করছি। তারপরে আবার ১৬ সনে আমি এসে পড়ছি দিনাজপুর থেকে। তার ১৬ থেকে ১৯ পর্যন্ত আমি ইয়েতে ছিলাম, কিশোরগঞ্জ মেডিকেল কলেজে ছিলাম। আবার ১৯ সনের শেষের দিকে আমি বদলি হয়ে আসি, ময়মনসিংহ মেডিকেল কলেজে আসি। তো তখন একটা আমাদের ব্যাচের ওই যে ১৯৭৯ সনে যদি ভর্তি হয়েছিলাম, তাহলে ১৯ সনে কিন্তু ৪০ বছর পূর্তি হয়। ৪০ বছর পূর্তি উপলক্ষে একটা বড় রকম একটা গেট টুগেদার হচ্ছে কি আমাদের। যারা আমাদের 1/3 বিদেশ থেকে, বিশেষ করে আমেরিকা, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে ছড়াই ছিটিয়ে আছে। আমরা বিরাট একটা গেট টুগেদার গ্যাদারিং করলাম। একটা বড় রকম একটা সাজ ভাব, একটা ওয়েবসাইট খুলে বসলাম। Facebook গ্রুপ খুললাম। এরকম নানান রকম আগের থেকে ৬ মাস আগের থেকে আমাদের মধ্যে একটা সাড়া পড়ে গেল। তা আমরা যারা আমাদের মাঝে নাই, এটা দেখলাম ৬ জনের মতো
নাই আমাদের মাঝে, মৃত্যুবরণ করছে। আমরা তাদের নিয়েই একটু প্রথম দিকটা দেখা গেল স্মৃতিচারণ করতেছি, আহারে অমুক নাই তমুক নাই, তারা যদি থাকতো এরকম ভাবেই করতেছি। কিন্তু দেখি যে কোনো বন্ধুই এই মহিউদ্দিনকে নিয়ে কিছু লেখে না, এবং শোক প্রস্তাব হবে সেই সুবিনির মধ্যে সেটাও লিখতেছে। তো আমি বলছি তোমরা আরেকজনকে বাদ দাও কেন, সে তো আমাদের ক্লাসমেটই ছিল। তো সে কে? আমি বলছি যে এই মহিউদ্দিন আর কি। তো মহিউদ্দিন কবে মারা গেল? আমি বলছি মহিউদ্দিন অমুক সনে মারা গেছে, 15 সনে মারা গেছে। তো আবার অনেকে বলতেছে মহিউদ্দিনকে চিনতেছি না কেন? তখন ওই যে লেখালেখি হইতেছে, সে বেশি ক্লাস করতো না, এই জন্য অনেকের কাছে পরিচিত না, আবার সে বেশি মিশতো না, সেজন্য পরিচিত না। এরকম ভাবে মহিউদ্দিনকে নিয়ে 3 দিন পর্যন্ত জ্বালাময়ী লেখালেখি শুরু হলো আর কি। এবং সবাই মহিউদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে করে লিখতেছে আর কি। 3 দিন মনে হয় লিখলো, বা 2 দিন এরকম। এই 2 দিন পরে হঠাৎ করে একজন লিখছে কি যে মহিউদ্দিন মারা যাওয়া কেন? মহিউদ্দিনের সাথে গতকালে আমি আলাপ করলাম মহিউদ্দিনের চেম্বারে। আমাদের আরেক ক্লাসমেট বলতেছে মহিউদ্দিন মারা যাবো কেন? মহিউদ্দিনের সাথে গতকালে আলাপ হইলো আমার সাথে। তো এই আবার উল্টা অ্যাকশন শুরু হলো যে মারা জানি তার কথা লেখা লাগে, এরকম করে একটা ইয়ার কথা না, একটা এম্বারাসিং অবস্থা। মারা জানে তাকে নিয়ে এরকম লেখালেখি হলো একটা গ্রুপের মধ্যে সবাই। তখন তো আমি তো ব্যাকুল হয়ে গেলাম যে আমি শুনলাম যে মহিউদ্দিন মারা গেছে, আমি ইন্না লিল্লাহ পড়লাম। তারপরে আমার কাছে সংবাদ আসলো। তখন আমি, সে বললো যে তার সাথে কথা হয়েছে। আমি তাহলে ওই মহিউদ্দিনের মোবাইল নাম্বার দিত। মোবাইল নাম্বার দিচ্ছে, তো মোবাইলে ফোন করছি, তো ধরিয়া ফেলেছে মহিউদ্দিন। তা আমি বলি যে আপনি কি সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। বলতেছে সুস্থ কি থাকবো, আমি তো আসলে একদম শেষ হয়ে গেছি। তা আমি বলছি না, আপনার একটা ওই মৃত্যুর সংবাদ দিছিল, তো আমি তো একটা চমকে গেছি। আমি তো মনে করছি আপনি নাই এই 15 সনে, আজকে হলো 19 সন, 4 বছর হয়ে গেছে, তাহলে কোনো পাইতেছি না। বলছে আসলে আমার মৃত্যুর সংবাদ প্রচার হয়েছিল অনেক জায়গায়। আমি ডায়াবেটিস হইয়া আমার পা পচে গেছিল, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, হাসপাতালে ছিলাম। এই অনেকেই মনে করতো মৃত্যু হয়ে গেছে তার, এটাই হয়তো আপনি শুনছেন। তো সে বিশ্বাস করলো। আমি যে হয় এই জন্য হয়তো কেউ বলছে যে মহিউদ্দিন মারা গেছে নাকি। আমি এই কথাটা শোনার পরে আমি ইন্না লিল্লাহ কইরা দোয়াটা করছি আর কি এরকম। তো এটা তো আমি আমার বন্ধুদের কাছে বলে ফেলছি, কেউ কিরকম হবো, আমাকে মাফ করে দেবেন। তো না, মাফের কিছু নেই, এটা অনেকেই জানে যে আমি মারা গেছি এরকম। তাতে বোঝা গেল মহিউদ্দিন অখুশি না, দোয়া করছে। তারপরেও শুরু হলো যে আমি মহিউদ্দিনের সাথে কথা বলছি, আসছে সে, মারা যায়নি, তবে অসুস্থ, সাংঘাতিক অসুস্থ, সে রিইউনিয়নে থাকতে পারবো না। তো এখন শুরু হলো যে তাকে আমরা অবশ্যই, যেহেতু তাকে, তার জন্য আমরা দোয়া টোয়া করছি, তাকে না দেখলে আমাদের ভালো লাগতেছে না, আমরা তাকে আনবই। আমি বলছি সে রেজিস্ট্রেশন করবে না, যদি রেজিস্ট্রেশন যদি নাও করে, আমরা তাকে তার পক্ষ থেকে টাকা পয়সা জমা দিয়া আমরা তার নাম লিখবো এবং তাকে তুল্যা নিয়ে আসবো ইয়েতে, এই দরকার। তারপরে যোগাযোগ করলাম, বলতে না আমার অবস্থা এরকম না, আমি করতে পারি না, তো চলতে পারি না এরকম। তারপরে এইভাবে আমরা তাকে ছাড়াই আমরা রিউনিয়ন করছি। তারপরে অ্যাজ ইউজুয়াল ইউনিয়ন করার পর আমরা চলে গেছি, এটা নিয়ে হাসাহাসিও করছি মৃত্যু সংবাদ নিয়ে। আর আমার অনেকে বেকল বলছে যে কনফার্ম নাই হয় মৃত্যু সংবাদ বলতে নাই। তা আমি বললাম তাহলে আমাকে যে ফোন করে জানাইলো কে জানাই, এটাই তো আমাকে সমস্যা করছে যে মহিউদ্দিন মারা গেছে, আপনাদের মহিউদ্দিন মারা গেছে। তারপরে অনেক দিন গেছে। তাই এই যে গত বছর এই তার স্ত্রী, মেয়ে, ছেলে এরা আমার কাছে আসছে, আমার চেম্বারে আসছে, যে বাবা সালাম দিছে। আমার বলছে যে সাদিক ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু, তার কাছে যাও। তারা হজে যাবে আর কি। হজ যাওয়া উপলক্ষে মহিউদ্দিন ভাই যাইতে পারবে না, কিন্তু ছেলের সাথে মহিউদ্দিন ভাই বউ হজে যাবে আর কি। হজে যাওয়ার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে, চেক আপ, ওগুলো আমি করে দিলাম, এই পর্যন্তই। আর মহিউদ্দিন ভাই সংবাদ নিলাম,
বলছে যে ডায়াবেটিস প্রচুর, ডায়াবেটিস সুস্থ থাকেই না বেশি, এরকম তার জন্য দোয়া করবেন। এই গেল একটা কথা। কিছুদিন পরে আবার আসছে না, এর ঘটনার আগের ঘটনা বলি, এই ঘটনার আগের ঘটনা। ওই যে হাসপাতালে প্র্যাকটিস করতেন, ওখানকার ম্যানেজার আসছে আমার কাছে, বললো পরীক্ষার জন্য আসছে, তার নিজের একটা পরীক্ষা, টিউমারের একটা এফএনসি পরীক্ষার জন্য আসছে। তে আমি বললাম যে আপনি ওখানে যে চাকরি করেন কত বছর হয়? উনি বললেন এরকম 13-14 বছর ধরে হয়। আপনি কি করেন? ম্যানেজার। আচ্ছা, এই মহিউদ্দিন ভাইয়ের মৃত্যু সংবাদ পাইছিলাম একবার, এটা নিয়ে একটা গোলাইটা সৃষ্টি হয়েছে। মহিউদ্দিন ভাই মারা যায় নাই, তারপরে একটা খবর আমার কাছে কে জানি দিছিল যে মারা গেছে। ওই যে মহিউদ্দিন সাহেব তো মারাই গেছে। মানে ওই ম্যানেজার বলতেছে, এক্সিস্টিং ম্যানেজার বলতেছে যে মহিউদ্দিন সাহেব তো মারাই গেছে, মহিউদ্দিন স্যার তো মারাই গেছে, ডাক্তার মহিউদ্দিন না, হ্যাঁ ওই তো মারাই গেছে। কবে মারা গেল? ওই যে 15 সনে মারা গেছে। আবার আরেক সমস্যায় পড়লাম যে আবারও আরেক কথা, সেই মহিউদ্দিন মারা গেছে। আমি বলছি আপনাদের যেখানে প্র্যাকটিস করতো যে উনি কি মারা গেছেন? তো বলছে যে হ্যাঁ, উনি তো মারা গেছেন। আমি বলছি ওনার নাম এটা? হ্যাঁ, ওনার নাম এটা, মারা গেছেন। যে না, মারা যাবো কেন, এটা মারা জানি উনি, সংবাদের সত্য। ও যে আমি তার লাশ হাসপাতাল থেকে আমি নিজ হাতে 2টা ট্রলিতে উঠেছি, আমারে বলতেছেন মারা যায়নি, এটা বলতেছেন উনি মারা গেছেন, আমি তার সাক্ষী। হাই হাই, বলে কি? তাই আমি বলছি যে আপনি জানেন তো উনি অনেক বছরে কিন্তু পাস করছেন, এমবিবিএস পাস করছেন। সেই হ্যাঁ, উনি অনেক বছর পরেই পাস করছেন। আমি বলছি উনি কিন্তু পাস করছেন 19 বছর লাগছে। হ্যাঁ, আমি যতদূর জানি উনি এরকম 18-19 বছরের লাগাইছেন পাস করতে। দেখেন কি একটা স্বপ্নের মতো আরেক ঘটনা, একই ঘটনা আবার বলতেছে আরেকজনে। কি করি তাই দেখো। তারপরে এই আমার সারা রাত সারাদিন এটা নিয়ে টেনশন, এখন এটা বলতে পারি না, এই কথাটা আবারও একই কথা বলতেছে। তাহলে ইনি কে? তাইলে এটা পরের দিন উনি রিপোর্টে যখন আসছে, তখন বললাম যে আচ্ছা এই এত মিলতেছে কেন? বলতে যে স্যার আপনি তো বলছেন, আমি আসার আগে আরেকজন 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 একই নামে আরেকজন সিনিয়র স্যার ছিলেন, উনি এখন বসে না, মাঝে মাঝে বসেন এরকম। তো একই নাম, উনিও নাকি এরকম বেশি দিন পরে পাস করছিলেন, একই নাম। হ্যাঁ, তাহলে সে মারা যায়নি, সে হয়তো আপনার ক্লাসমেট। তবে এই মহিউদ্দিন আরেকজন, ইনিও এখানেই বসতেন। তবে দেখতাম যে উনি আসলে পরে যারা সালাম দিতেন, তার মানে ইনি জুনিয়র। একই নাম, দুজনের নাম একই, ইনি মারা গেছেন আর কি। তো এখন আমার চিন্তা হলো যে তাহলে যে মৃত্যু সংবাদটা আমার কাছে দিল কেন? দেখেন আমি নিজের থেকে সিনথেসিস করে বলতেছি, এই মহিউদ্দিন জুনিয়র মহিউদ্দিন এই হাসপাতালে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ইনি অসুস্থ ছিল, ইনিও ওখানেই বসতেন। তো হয়তো মারা যাওয়ার পরে কোনো স্যারে বা কোনো টিচারে বলছে যে এটা সাদিককে জানাই দাও। মানে ওই হাসপাতালের মালিক হলো সাদিকুল ইসলাম, আমার স্টুডেন্ট যে ছিল আগে, এখনও সে একটা ডিপার্টমেন্টের হেড আর কি। সে তাকে জানাই দিতে বলছিল যে তাহলে এই মারা গেছিল যে সে সাদেককে জানাই দাও, যেহেতু সাদেক ইয়েতে ক্লিনিকে এসে চাকরি মানে বসে বা চাকরি করে। তো যিনি মোবাইল করবেন তিনি সাদিকুল ইসলামের মোবাইল নাম্বার নিচ্ছে, যে আমারটা নিচ্ছে নাকি, এই যে এইটা সাদিকুল ইসলামের নাম্বার, তালুকদারের, সাদিকুল ইসলাম তালুকদারের নাম। সে করছে কি, ভুল করে আমার কাছে ফোন করছে, বলছে এই যে আপনাদের মহিউদ্দিন মারা গেছে নাকি। তাহলে দিবে সাদিকুল ইসলামের কাছে ফোন দিচ্ছে, সাদিক ইসলাম তালুকদার কাছে যে নাকি দিনাজপুর। তা আমি তো ওইটুকু বলে ওই যে শান্ত হয়ে গেছি আর না। এরপরে কি হয়েছে তো সেটা তো ওই সাদিক ইসলাম জানে বা ম্যানেজার জানে আর কি। ঘটনা ওইটা হয়েছে আমার ধারণা যে এইভাবে হয়েছে। ওইটা আমি ম্যানেজারকে বললাম, হয়তো ভুলে আমার কাছে ফোন করছিল এবং আমি আমাদের দোস্ত যে মারা গেছে সেটা মনে করছি। এখন এটা এই ঘটনা কিন্তু তাই হয়েছে আসলে। কিন্তু অলরেডি তখন আমাদের যে এটা
গ্রুপটা তখন আর নাই, অ্যাক্টিভ নেই। ওই রিইউনিয়নের গ্রুপটা ওয়েবসাইট ছিল, সেটাও নাই। কিন্তু আমি করলাম কি, এরপরে এই আমাদের ব্যাচদের নামে একটা গ্রুপ করলাম। আগে যাদের সাথে কন্ট্যাক্ট ছিল এতে একাত্র করে, আগের সমান নাই, কম সংখ্যক আছে, তাদের সাথে আপনাদের শেয়ার করি আমাদের গ্রুপ মেম্বারদের ইয়েতে এরকম। তাহলে দেখেন যে একই নাম হওয়াতে আমার কাছে এরকম সংবাদ আসছিল, যার জন্য আমি ভুল সংবাদ প্রচার করছিলাম যে নাকি বাইচে আছে। তা ওই সময় যখন ওই হজ করার জন্য তার ওয়াইফ আছে, তো তার একটা কার্ড নিয়ে আসছিল, সেটা আমি আমার টেবিলের গ্লাসের নিচে রাখতাম প্রিয়জনদের কার্ড হিসাবে। তো গত 3 দিন আগে ওই কার্ডটা চোখে পড়ছে আমার। তো ওইটা আমাদের যে কার্ডটা লাগানো ছিল, ওই কার্ডের ছবিটা আমাদের গ্রুপে পোস্ট করছি, লিখছি যে আমাদের ক্লাসমেট মহিউদ্দিনের এই ভিজিটিং কার্ড। তো প্রথমে একজনে কমেন্ট করছে, আমার খুব কাছের লোক ছিল, বন্ধু অনেক আগেই ইহজগৎ ত্যাগ করেছেন। এটা হয়েছে কি, এই 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 কার্ডটা দেওয়াতে সে বলতেছে তার কাছের লোক ছিল, ইনি অনেক আগেই ইহজগৎ ত্যাগ করছেন। ওই যে 19 সনে যে সংবাদটা প্রচার হয়েছিল, আমার ধারণা সেই সংবাদের ভিত্তিতে সেই কথাটা লিখছে। ওপারে বন্ধু ভালো থাকুন, এই ধরনের কিছু লিখছে। এরপরে লেখালেখি শুরু হয়ে গেল আবার এই আগের মতো মৃত্যু সংবাদেরই। তা আমি শুধু লিখলাম যে উনি আমি মনে করছি তাহলে আমিই জানি না, ওরা জানে আর কি। তা আমি বললাম কবে মারা গেল, আমি তো জানি না। আর আবার শুরু হলো যে এই কয়েকদিন আগে আর কি। তো এখন কি করি, তাহলে তো আমার মৃত্যু হলো কিনা আমার জানতে হয়, তাহলে আমাদের পোস্ট দিতে হবে, আমাদের যারা মারা গেছে বন্ধু 6 জনের সাথে 7 জন যোগ করে ছবি সহ দিতে হবে। এটা আমার দায়িত্ব, যেহেতু আমার গ্রুপ অ্যাডমিন আমি। কি করি এখন, তার যে কার্ডে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে, এই নাম্বারে ফোন যাচ্ছে না, মনে হয় ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অথবা ফোনে ব্যালেন্স নাই, এই ধরনের কিছু হতে পারে। যাচ্ছে না কিছুদিন, বারবার চেষ্টা করতেছে কিন্তু মাথা দিয়ে যাচ্ছে না। তারপরে একবার মনে হলো যে তার ছেলে একবার আমার কোনো একটা ভিডিওতে বা পোস্টে কমেন্ট করছিল। হ্যাঁ, তো এই ছেলের সাথে আমি যোগাযোগ করি। তো অনেক পোস্ট খুঁজে আমি আন্দাজ করে ওই পোস্টটা বের করছি এবং তার কমেন্টটা খুঁজে বের করছি। খুঁজে বের করে তারপরে ওই ছেলের ফেসবুকে ঢুকছি, ওখান থেকে মেসেঞ্জারে ঢুকছি, ঢুকে আমি বলছি যে মহিউদ্দিন ভাই কি বেঁচে আছেন, এই প্রশ্নটা করছি। তখন সে উত্তর দিচ্ছে মেসেঞ্জারে যে হ্যাঁ বাবা বেঁচে আছেন, আপনার ইমো নাম্বার দেন, আমি বাবার সাথে আপনাকে কথা বলেই দিই। তখন আমি করলাম কি, তাড়াতাড়ি ইমো নাম্বার দিলাম, ইমো নাম্বারে কল দিচ্ছে, একদম ভিডিও কল দিচ্ছে। ভিডিও কলে একদম দেখি মহিউদ্দিন ভাই, তবে দাড়ি টাড়ি লম্বা, মুখটা সে আগের মতো নাই, অনেক দুর্বল আর কি। তো কথা হইল কেমন আছেন, মানে উনি বুঝতে পারলো যে হয়তো আমি এই বহুদিন যাবৎ খোঁজ খবর নেই না, এই জন্য আর কি দেখতে ইচ্ছা করছে, ভিডিও কল দিচ্ছে। দেখলাম এতদিন কিন্তু তার দেখিনি আমি, ওই জাস্ট ফোনে কথা বলছিলাম, আর এই ভিডিও কলে তাকে দেখলাম আর কি। তো তার চেহারাটা আগের চেহারা মনে ছিল, সেটা ওইটা গিয়ে আবার নতুন চেহারা আসলো, বৃদ্ধ চেহারা। তা আমি তাড়াতাড়ি আবার বন্ধুদেরকে জানাই দিলাম যে মহিউদ্দিন ভাই বেঁচে আছে, তার সাথে ভিডিও কলে কথা বলেছি, তবে স্বাস্থ্যটা একদম বিধ্বস্ত। এরপরে উনি মারা যান নাই, উনি আছেন, উনি বেড়াইতে গেছেন, কুমিল্লা বেড়াইতে গেছেন, সেখান থেকে ফোন করছিল। আর এই ফোনে কল যাচ্ছে না, আমি ছেলের ইমোতে কথা বলছি। তোমাদেরকে সবারই দোয়া করতে বলছে তার জন্য। এরপরে বন্ধুরা চাচ্ছে যে তার একটা ছবি যতদিকে মনে করতে পারি, কেন তারা নাকি মনে নাই তার। আমি বললাম যে ছেলের কাছে ছবি ছিলাম আবার ওই মেসেঞ্জারে, তোমার বাবার
একটা ছবি দাও, আগের ছবি, এখনকার ছবি না। এখনকার ছবি আসলে বন্ধুদের দেখানো ঠিক হবে না, চেহারা একদম বিকৃত হয়ে গেছে, চিনতে পারবে না। আগের কোনো ছবি আছে কিনা। তো ছেলে উত্তর দিল যে বাবার তেমন ছবি নেই, তোর ছবি তুলতো না, চেষ্টা করবো একটা ছবি দিতে, তো অপেক্ষা করো। এটা গতকাল বলছে। তা আমি যদি ছবি পাই, আমি এই মহিউদ্দিন ভাইয়ের ছবি আমাদের ক্লাসমেটের গ্রুপে দিব। হয়তো কেউ চিনবে, হয়তো কেউ চিনবে না, কেউ হয়তো আফসা আফসা চিনবে, কেউ হয়তো আমার মতো চিনবে। আমরা তার জন্য দোয়া করব। আমাদের বন্ধু আরো অনেকদিন বেঁচে থাকুক, সুস্থ হবে। তবে তার ওই বার্জার ডিজিজ হইয়া একটা পা কেটে ফেলতে হয়েছে। এখন তার একটা পা আছে, আর একটা পা নাই, শরীরও খুব দুর্বল। না থাকুক, একটা পা নিয়ে গেছে। আল্লাহ হাফেজ। বন্ধুর জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করুন।